কে তুই? সে কি সুন্দরী, তুমি আমাকে চেনো না? বড় দুঃখ পেলাম। আমি তো এখানকার শাসক আছি, বাহাদুর শাহ। ওহ, তাহলে তুই বাহাদুর শাহ? এরকম নীচ কাজ তোর পক্ষেই শোভা পায়। নীচ? কে নীচ? আমি নীচ? তাছাড়া কি? তবে কান খুলে শুনে রাখ, এই অঞ্চলের শাসক একজনই, তিনি আমার বাবা, মহারাজা অচ্যুত সেন। মহারাজা? এখন হেসে নে, যত পারিস হেসে নে। তোর পতন আসন্ন। আমার পতন? তোর বাবার হাতে? তোর প্রেমিকের সামনে? কি? আমার প্রেমিক? ও, তা তুই জানিস না বুঝি? তোর তো একজন বড় প্রেমিক আছে, ওই দেখ। নমস্কার, গল্পকথা ও কাহিনীতে আপনাদের স্বাগত। আমাদের আজকের উপস্থাপনা অভিজিৎ চক্রবর্তীর লেখা ঐতিহাসিক কাহিনী ভদ্রাবতী। তখন বাংলায় সেন বংশের শাসনকাল প্রায় শেষের মুখে। বখতিয়ার খিলজির দাপটে লক্ষণ সেন অনেক আগেই পরাজিত হয়ে গত হয়েছেন। খিলজিদের হাতে রাজ্যের অনেক অংশ চলে গেলেও রাজধানী লক্ষণাবতী সেনরা আগলে রেখেছে। রাজা অচ্যুত সেন প্রজাবৎসল, যুদ্ধ চান না। বর্তমান খিলজি শাসক বাহাদুর শাহের সঙ্গে যুদ্ধ এড়িয়ে চলেন, কিন্তু যা এড়াতে পারছেন না তা হল তার কন্যা ভদ্রাবতী। রূপে গুণে তিনি এতই বহুচর্চিত, স্বয়ং বাহাদুর শাহ তাকে কামনা করেন। অথচ অচ্যুত সেন কিছুতেই বিদেশি শত্রুর হাতে নিজের মেয়েকে তুলে দিতে পারেন না। ভদ্রাবতীও মনে মনে যে একজনকে রাজা করে রেখেছে, তাই যুদ্ধ স্রেফ সময়ের অপেক্ষা। শুরু হচ্ছে আজকের গল্প ভদ্রাবতী। অন্ধকার রাত, তার উপরে কিছুক্ষণ আগেই ঝড় বৃষ্টি হয়ে গেছে, ফলে চারিদিক এখন জনমানবহীন। দূরে দেখা যাচ্ছে শুধু একজন মানুষ ঘোড়ায় চড়ে আসছেন। ঝড় বৃষ্টির জন্য তাকে কিছুক্ষণ একটা সরাইখানায় অপেক্ষা করতে হয়েছিল, না হলে তার এতক্ষণে অভীষ্ট স্থানে পৌঁছে যাওয়ার কথা। লোকটির সারা শরীর কালো চাদরে ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, ভ্রু কোঁচকানো। কারণ সরাইখানায় অপেক্ষা করতে গিয়ে তার বেশ কিছুটা সময় নষ্ট হয়েছে। নির্দিষ্ট সময়ে পৌঁছতে না পারলে কাজ হবে না, ফলে সে যথেষ্ট চিন্তায় আছে। গ্রামের প্রান্তে একটি ছোট্ট শিব মন্দির। মন্দিরের দরজায় মাঝে মাঝেই একটা ছায়ামূর্তি দেখা দিচ্ছে। ছায়ামূর্তিটা কিছুক্ষণ দরজায় দাঁড়িয়ে আবার ভেতরে চলে যাচ্ছে। যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে ছায়ামূর্তিটাকে একটা মানুষ হিসেবে চিনতে পারবো। কাছে গিয়ে আরও ভালো করে দেখলে বুঝতে পারবো বছর 25-26-এর বেশি হবে না। রিজু চেহারা, সুঠাম দেহ। সে মাঝে মাঝেই মন্দিরের দরজার সামনে এসে দাঁড়াচ্ছে, আবার ঢুকে যাচ্ছে মন্দিরের ভেতরে। কোনো একটা কারণে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত, তাই সে এক জায়গায় দাঁড়াতে পারছে না, সমানে পায়চারি করছে। এমন সময় ঘোড়সওয়ার ব্যক্তি সেখানে উপস্থিত হলেন। মন্দিরের সামনের একটি গাছে ঘোড়াটাকে বেঁধে রেখে সোজা এগিয়ে গেলেন
মন্দিরের দরজার সামনে। তারপর দরজায় দাঁড়ানো যুবকটিকে দেখতে পেয়ে কুর্নিশ জানিয়ে বললেন, প্রণাম যুবরাজ। এসো এসো শুভঙ্কর, এসো। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তোমার এত দেরি হলো কেন? দুর্যোগের কারণে আটকে গিয়েছিলাম যুবরাজ। উত্তর শুনে যুবকের ভুরু দুটো কুঁচকে গেল। তিনি স্পষ্টতই বিরক্ত হলেন। যাই হোক, খবর বলো। খবর একদম সত্যি যুবরাজ। সত্যি? জিনিসটা আছে কোথায়? একটা গুপ্ত কক্ষে। গুপ্তকক্ষ? গুপ্তকক্ষটা কোথায়? সেখানে পৌঁছানো যাবে কি করে? যুবরাজ, আগামী পূর্ণিমা তিথিতে ওই মঠের ভিক্ষুরা কোথাও যাবেন। ওই রাতটাই আমাদের জন্য প্রশস্ত সময়। আগামী পূর্ণিমা? তার মানে আরো 2 পক্ষ কাল অপেক্ষা করতে হবে। আজ্ঞে হ্যাঁ যুবরাজ। আচ্ছা, ঠিক আছে, তুমি এখন যাও। আগামী পূর্ণিমার দিন সন্ধেবেলা এখানে তোমার সাথে আবার আমার দেখা হবে। তুমি ইতিমধ্যে সমস্ত বন্দোবস্ত করে ফেলো, কেমন? লোকটি আর কিছু না বলে কুর্নিশ জানিয়ে কয়েক পা পিছনে হেঁটে এলো। তারপর সোজা গাছের কাছে এসে ঘোড়াটাকে গাছ থেকে মুক্ত করে ঘোড়ার পিঠে উঠে আবার চলে গেল যেদিক থেকে সে এসেছিল সেই দিকে। যুবরাজ মন্দির থেকে বেরিয়ে এসে মিশে গেল অন্ধকারের মধ্যে। করতোয়া নদীর ধারে কমলাপুর শহর। শহরটি আয়তনে খুব বড় না হলেও অতি মনোরম। এটি এই রাজ্যের রাজধানী। প্রজারা এই রাজ্যে সুখেই আছেন। প্রজারা সুখে থাকলেও রাজার কিন্তু মনে সুখ নেই, কারণ রাজ্যের একটা অংশ পূর্বপুরুষ লক্ষণ সেনের সময় দখল করে নিয়েছেন শত্রুপক্ষের রাজা। সেই অংশের রাজধানী লক্ষণাবতী এখনও তার করায়ত্ত হয়নি। মাঝে মাঝেই শত্রু শাসকের হুঙ্কার শোনা যায়, সেন বংশের অবশিষ্ট রাজ্য তারা দখল করে নেবেন। অন্যদিকে শোনা যায় মাঝে মাঝেই আরাকান অঞ্চল থেকে দস্যুরা এসে লুটপাট করে নিয়ে যায়। ফলে রাজা অচ্যুত সেন সুখে নেই। তার চিন্তার আরও একটি কারণ তার কন্যা ভদ্রাবতী। ভদ্রাবতী এখন বিবাহযোগ্যা এবং অপূর্ব সুন্দরী। তার সৌন্দর্যের খ্যাতি দিক বিদিকে রটে গেছে। অনেকেই তার কন্যার প্রাণীপ্রার্থী। এদিকে ভদ্রাবতীর জন্মের কিছুকাল পরে এক বিখ্যাত জ্যোতিষী ভদ্রাবতীর ভাগ্য গণনা করে বলেছিলেন যে নির্দিষ্ট বয়স পূর্ণ হওয়ার আগে যদি রাজা তার কন্যার বিবাহ দেন, তাহলে কমলাপুরের ধ্বংস কেউ আটকাতে পারবে না। সেক্ষেত্রে ভাগ্য বিপর্যয় নেমে আসবে ভদ্রাবতীর জীবনেও। রাজা সেই কারণেও চিন্তিত। প্রায়শই তার কাছে তার কন্যার বিবাহের প্রস্তাব আসে, তবে সেই প্রস্তাবগুলি বেশিরভাগই কোনো না কোনো রাজ পরিবার থেকে অথবা অভিজাত পরিবার থেকে আসে। কিন্তু সেদিন যে ঘটনা ঘটেছিল তা ছিল রাজা অচ্যুত সেনের চিন্তার বাইরে। প্রতিদিনকার মতন রাজসভার কাজ শেষ হয়েছে। রাজা প্রধানমন্ত্রী এবং রাজস্ব মন্ত্রীর সাথে বসে সলা পরামর্শ করছেন। এমন সময় দ্বাররক্ষী এসে বললেন, প্রণাম মহারাজ, এক ব্যক্তি আপনার সাথে দেখা করতে এসেছেন। কিন্তু এখন তো সর্বসাধারণের সঙ্গে দেখা করার সময় নয়। আজকে রাজসভার কাজ শেষ হয়ে গেছে। আমি বলেছি মহারাজ, কিন্তু লোকটি আমার কথা শুনতে চাইছেন না। তিনি জেদ করছেন আপনার সাথে দেখা করার জন্য। তিনি কি কোনো রাজ্যের দূত? সঠিক জানি না মহারাজ, তবে কথাবার্তা শুনে মনে হলো তিনি কোনো দূত নন। বেশ, পাঠিয়ে দাও ভেতরে।
দ্বাররক্ষী কুর্নিশ জানিয়ে বিদায় নিল। কিছুক্ষণের মধ্যেই ঘরে ঢুকলেন এক যুবক। প্রণাম মহারাজ। বলুন, আপনি কেন এসেছেন? মহারাজ, আমি একটি প্রস্তাব নিয়ে এসেছি আপনার কাছে। কি প্রস্তাব? মহারাজ, আমি প্রস্তাবটা আপনাকে বলার আগে আমার সম্বন্ধে সংক্ষেপে আপনাকে কিছু বলতে চাই। বেশ, বলুন। মহারাজ, আমার নাম বিজয় বাহু। এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা আমি করতে পারি না। মহারাজ, আপনি চাইলে আমার অস্ত্রবিদ্যা এবং বুদ্ধির পরীক্ষা নিতে পারেন। দেখুন, আপনি যেই হন, এই মুহূর্তে রাজসভায় কোনো পদ ফাঁকা নেই। না না মহারাজ, আমি আপনার রাজসভায় কোনো মন্ত্রী বা অমাত্য হওয়ার আশা নিয়ে এখানে আসিনি। তাহলে কেন এসেছেন? আপনার প্রস্তাবটা কি? মানে মহারাজ, আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। ও আচ্ছা, আপনি কোনো রাজ পরিবার থেকে এসেছেন? না মহারাজ, আমি কোনো রাজ পরিবার বা অভিজাত পরিবার থেকে আসিনি। আমার সে কথা আগেই বোঝা উচিত ছিল। কোনো রাজ পরিবার থেকে বা অভিজাত পরিবার থেকে বিবাহের প্রস্তাব স্বয়ং পাত্র নিয়ে আসে না। আপনি কি কথা জানেন, এই রাজ্যের রাজকন্যার জন্য অনেক বড় বড় রাজ্যের রাজ পরিবার থেকে বিবাহের প্রস্তাব এসেছে? হ্যাঁ, জানি মহারাজ। তাহলে আপনি ভাবলেন কি করে যে আপনার মতো একজন অজ্ঞাত কুলশীলকে আমি আমার কন্যার সাথে বিবাহ দেব? মহারাজ, দুটো ব্যাপার। প্রথমত, আপনি আপনার রাজ্যের আশেপাশের কোনো রাজার সাথে আপনার মেয়ের বিবাহ দিতে পারবেন না। কারণ যদি আপনার রাজ্যের প্রতিবেশী কোনো রাজার সাথে আপনি আপনার কন্যার বিবাহ দেন, তাহলে অন্যান্য রাজ্যগুলি ক্ষুব্ধ হতে পারে। এমনকি তারা হয়তো একযোগে আপনাকে আক্রমণও করতে পারে। অতীতে তো এরকম ঘটনা বহুবার ঘটেছে মহারাজ। আর দ্বিতীয়ত, যেহেতু আমার সাথে কোনো রাজপরিবার বা অভিজাত পরিবারের কোনো রকম কোনো সম্পর্ক নেই, তাই আমার সাথে আপনার কন্যার বিবাহ হলে আপনি এই সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। আর আপনি খুব সহজেই একটা সাম্রাজ্যের অধীশ্বর হয়ে যেতে পারেন, তাই না? রাজার হাসির সাথে সাথে প্রধানমন্ত্রী এবং রাজস্ব মন্ত্রীও হাসিতে যোগ দেন। বিজয়বাহু গম্ভীর হয়ে যান। আপনি ভুল করছেন মহারাজ। আমার বুদ্ধি এবং অস্ত্রবিদ্যার সাথে আপনার কোনো পরিচয় নেই বলেই আপনি এই কথাগুলো বলছেন। না হলে আপনি কথাগুলি বলতে পারতেন না। চুপ! বড় বড় কথা। শোনো যুবক, তুমি যদি সত্যি সত্যি বুদ্ধিমান হতে, তাহলে অন্তত পক্ষে নিজের মুখে আমার কন্যার পানি প্রার্থী হতে আসতে না। আর নিজেই নিজের সম্বন্ধে বলে যাচ্ছ। এই ধরনের আড়ম্বর প্রিয় মানুষদের আমি দু চোখে দেখতে পারি না। সম্বন্ধ হয় সমানে সমানে, সেখানে তুমি একজন সাধারণ মানুষ হয়ে একটা রাজার কন্যাকে বিয়ে করতে চাইছো। হ্যাঁ, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াচ্ছ। তোমার ধৃষ্টতা দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। অন্য সময় হলে আমি তোমাকে এর জন্য যথোপযুক্ত শাস্তি দিতাম, কিন্তু এখন আমি সত্যি কিছু কাজে ব্যস্ত আছি এবং মন থেকে চাইছি না তোমার মতন একজনকে এভাবে শাস্তি দিতে। তাই তোমাকে আমি নির্দেশ দিচ্ছি, এখনই এখান থেকে দূর হয়ে যাও। এই, কে আছিস? এখনই একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। তারপর 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 আর কি বলবো নবাবজাদা, সেই খুবসুরত হুড়ি পরীর চেহারা কি আমার মতো বদনসিব আদমি বলতে পারে? হ্যাঁ, খুবসুরত? হ্যাঁ জাহাপনা। জাহাপনা? তুমি আমায় জাহাপনা বললে? তুমি তোমার দিল জিতে নিয়েছো দোস্ত। বলো বলো, তোমার কি চাই? দোস্ত যখন বললে, তাহলে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বেফিকির হয়ে বলো।
দোস্ত, ভদ্রাবতীর মতো রত্ন একমাত্র আপনার গলাতেই শোভা পায়। তাই? हाँ जहापना, हाँ। तो ठीक है। कोई जाओ, भद्रावती को लेके आओ। জাহাপনা, আপনি ভুল করছেন। আরে ভদ্রাবতী কি কোনো সাধারণ মেয়ে আছে নাকি যে আপনার প্রহরীরা যাবে তাকে নিয়ে চলে আসবে? আরে সে রাজা অচ্যুত সেনের কন্যা আছে। তো কমল খা, তুম বলো দোস্ত, আমাকে কি করতে হবে? খুব বেশি কিছু নয় জাহাপনা, আপনাকে কমলাপুর আক্রমণ করতে হবে। क्या? अरे आक्रमण आक्रमण मतलब युद्ध युद्ध जंग। एक औरतेर জন্য যুদ্ধ? ये যেমন তেমন औरत নয় জাহাপনা, ये বেহেস্তের হুরি আছে হুজুর, বেহেস্তের হুরি আছে। এমন হুরি আমার কাছে অনেক আছে, তার জন্য কমলাপুরের সাথে যুদ্ধ করতে হবে। হুজুর কি ভয় পাচ্ছেন নাকি? চুপ বেয়াদব। এই, তুই বাহাদুর শাহকে কতটা চেনো? হ্যাঁ, গুস্তাকি মাফ হুজুর, গুস্তাকি মাফ। কিন্তু এমন মেজাজই তো চাই আমাদের জাহাপনাকে। কেন? কেন? আরে আপনি এই বাহাদুরপুরে আছেন, অথচ ওই অচ্যুত সেন কি করে এত সাহস পায় আপনাকে অপমান করার মতো? আমাকে অপমান করেছে কিভাবে? বাহাদুরপুরের কেল্লার মেহফিলখানায় ইয়ার দোস্তের সাথে বসে আছেন বাহাদুর শাহ। তিনি এখনও গিয়াসুদ্দিন বাহাদুর শাহ নামে সিংহাসনে বসেননি। লখনৌতির তখতে এখনও বসে আছেন ফিরোজ শাহ, বাহাদুর শাহের পিতা। বাহাদুরপুর থেকেই বাংলার পূর্ব দিকের এক বিরাট অঞ্চল শাসন করার ভার পড়েছে বাহাদুর শাহের ওপরে। বাহাদুরপুরের কেল্লা থেকে তিনি তার শাসনকার্য পরিচালনা করেন। কেল্লার মেহফিলখানায় প্রায়ই ইয়ার দোস্তের সাথে তিনি সময় কাটান। আজও তিনি তাদের সাথে বসে আছেন। সবার সাথে বসে আছেন কথাটা ভুল, কারণ বসে আছেন শুধুমাত্র দুজন, প্রথমত বাহাদুর শাহ এবং দ্বিতীয়ত কামাল খা। বাকিরা এদিক ওদিক গড়িয়ে পড়েছেন। কামাল খায়ের সাথে বাহাদুর শাহের বন্ধুত্ব বেশ জমাট। খুব দ্রুত এই বন্ধুত্ব এতখানি জমাট বাঁধায় তা অনেকেরই চক্ষুশূল। কমলাপুরের রাজার সাথে ভদ্রাবতীর শাদি নিয়ে কয়েকজনের বাতচিত হচ্ছিল, তখন কেউ আপনার নাম বলে, কিন্তু ও রাজা অচ্যুত সেন আপনার নাম শুনেই একদম ঘৃণায় মুখ মুচকে বলে কিনা যে ওই নরকের কীটের সাথে আমি আমার কন্যা ভদ্রাবতীর শাদি কখনোই দেবে না। কি? আমি নরকের কীট? আরে শুধু তাই নয় জাহাপনা, রাজা বলছেন যে এই শাদি তার রাজ্যের জন্য নতুন সৌভাগ্য বহন করে আনবে। হ্যাঁ, নতুন সৌভাগ্য? সেটা কি? আপনি বুঝতে পারছেন না জাহাপনা, ভদ্রাবতীর বিবাহ সূত্রে অচ্যুত সেন নিজের তাকত বাড়াতে চাইছেন। অন্য কোনো রাজ পরিবারের সাথে নিজের কন্যার বিবাহ দিয়ে তিনি আরও বেশি সামরিক শক্তির মালিক হতে চাইছেন। আরে এক সময় তিনি তো লখনৌতি আক্রমণ করবেন। হাসালে দোস্ত, হাসালে। যে ডারপোক কয়েকটা সিপাহী দেখে একা পালিয়ে গেল, তার বংশধর কিনা লখনৌতে আক্রমণ করবে। আবার সেন বংশের পতাকা উড়বে এই লখনৌতির কেল্লায়।
না না, সেটা সম্ভব না আমি জানি, কিন্তু আপনাকে যে অপমানটা করা হয়েছে সেই অপমানের যোগ্য জবাব আপনাকে দিতে হবে জাহাপনা। আমি জানি কোন অপমানের জবাব কিভাবে দিতে হয় তা আমার জানা আছে। ভদ্রাবতীর যে তসবির আমার দিলে চিরস্থায়ী হয়ে গেছে তাকে আর মিটিয়ে ফেলা যাবে না। ঠিক ঠিক জাহাপনা, ঠিক। জাহাপনা, আপনাকে ছিনিয়ে নিতে হবে, লেকিন তার জন্য চাই যুদ্ধ। জং চাই জাহাপনা, জং চাই। চুপ বেওয়াকুফ। যুদ্ধ ছাড়া যদি পাওয়া যেতে পারে তাহলে আগে তার চেষ্টা করা উচিত। কথাটা শুনে কামাল খাঁয়ের মুখ কালো হয়ে গেল। তিনি কিছুদিন ধরেই বাহাদুর শাহের মনে ভদ্রাবতী সম্পর্কে একটা মোহ জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। কল্পিত এক অতি সুন্দরী নারীর ছবি তিনি ধীরে ধীরে গড়ে তোলার চেষ্টা করেছেন বাহাদুর শাহের মনে। এতদিনে মনে হয় তিনি কিছুটা সফল হয়েছেন, কিন্তু এই পথে তো নয়। এই পথে সফল হলে তো। তিব্বতে মঙ্গল আক্রমণ শুরু হতেই সেখানকার বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মঙ্গলদের মধ্যেও তখন বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়েছে, কিন্তু তিব্বতে বৌদ্ধ ধর্মের একটি শাখা হিসেবে শাসক্যা ধর্ম সম্প্রদায়ের প্রভাব বিস্তার করলেও মঙ্গলদের মধ্যে সেটা হয়নি। ফলে লাগাতার মঙ্গল আক্রমণে তিব্বতী বৌদ্ধ মঠগুলি এবং বৌদ্ধ ভিক্ষুরা আতঙ্কিত হয়ে পড়েছেন। নিজেদের ধর্মরক্ষার তাগিদে তারা বিভিন্ন রকম পন্থা অবলম্বন করতে থাকেন। ঠিক এই কারণেই একটি অখ্যাত বৌদ্ধ মঠে নির্মাণ করা হয় এক ভয়ঙ্কর অস্ত্র, ছোট্ট একটা কাঠের শিশি। শিশিটার গা কালো রঙের, মুখটা কাঠের ছিপি দিয়ে আটকে মোম দিয়ে বায়ু নিরুদ্ধ করা। শিশিটার গায়ে দুর্বোধ্য ভাষায় কিছু সাংকেতিক শব্দ খোদাই করা। এই শিশির মধ্যে ভরা আছে এক ধরনের তরল পদার্থ। এই তরল পদার্থটা পান করার জন্য তৈরি করা হয়েছে। এই পানীয় যেমন তেমন পানীয় নয়, এর মধ্যে নিহিত আছে অদ্ভুত অলৌকিক শক্তি। এই পানীয়র 2-3 ফোঁটা পান করলেই কোনো মানুষ অন্ততপক্ষে 2 দিনের জন্য অজেয় হয়ে যাবে। কোনো অস্ত্রের আঘাতে তাকে নিহত তো করা যাবেই না, আহতও করা যাবে না, কিন্তু এটাকে ব্যবহার করার জন্য কঠিন কিছু শর্ত রাখা হয়েছে, যাতে এটা শত্রুর হাতে পড়লেও তারা এটাকে ঠিকমতো ব্যবহার করতে না পারে। তাই এই ধরনের শর্ত রাখা। কিন্তু ঘটনা প্রবাহ যেদিকে গড়িয়ে চলল, তাতে ওই মঠের বৌদ্ধ সাধকরা আর এই ভয়ানক জিনিসটাকে সেখানে রাখা নিরাপদ মনে করলেন না। এক সময় তারা অত্যন্ত গোপনে সেটা পাঠিয়ে দিলেন সুশীলগড়ের বৌদ্ধ মঠে। কয়েকটি পালকি চলেছে। পালকিকে ঘিরে বেশ কয়েকজন ঘোড়সওয়ার সিপাহী এবং পেছনে পেছনে আসছে কয়েকটি ঘোড়ার গাড়ি। সবার পেছনে অল্প কিছু পদাতিক সৈন্য। দলটি অতি দ্রুত চলার চেষ্টা করছে। জঙ্গল পার হয়ে লোকালয়ের মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন চেষ্টা করছে যতটা কম শব্দ হয়। এছাড়া বিশ্রামের জন্য তারা কখনোই কোনো লোকালয়ের মধ্যে বা লোকালয়ের আশেপাশে শিবির স্থাপন করছে না। অনুসন্ধিৎসু ব্যক্তি একটু ভালো করে নজর করলেই বুঝতে পারবেন যে এই দলটির প্রত্যেক সদস্যের চোখে মুখে একটা অদ্ভুত উত্তেজনা বিরাজ করছে। কোথায় চলেছেন তারা? এসেছেনই বা কোথা থেকে? যাকে নিয়ে 2টি রাজ্যের মধ্যে বিরোধ বাঁধতে চলেছে সেই অসামান্য সুন্দরী ভদ্রাবতী আছেন একটি পালকিতে, অন্য পালকিতে তার দাসী ও সহচারীরা। ঘোড়ার গাড়িতে আসছে প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র। তারা অতি দ্রুত এই বঙ্গদেশ পার হয়ে পৌঁছাতে চায় বারাণসীতে। বারাণসী সেই সময় একটি বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র। বহু মানুষের সমাগম সেখানে। একবার সেখানে পৌঁছতে পারলে সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়া খুব একটা কষ্টকর হবে না। আর তাহলে ভদ্রাবতীকে খুঁজে পাওয়া কারোর পক্ষে সম্ভব হবে না। যদি সেটা না করা যায় তাহলে কমলাপুর রাজ্যের জন্য বিপদ অপেক্ষা করে রয়েছে। রাজা অচ্যুত সেনের কাছে কিছুদিন আগে
লক্ষণাবতী থেকে ফিরোজ শাহের পত্র এসেছে। চিঠিতে তিনি জানিয়েছেন তার পুত্র বাহাদুর শাহ ভদ্রাবতীর রূপের প্রশংসা শুনে মুগ্ধ হয়েছেন, তাই বাহাদুর শাহ ভদ্রাবতীকে বিবাহ করতে চান। অচ্যুত সেন যদি সেই প্রস্তাবে সম্মত না হন তাহলে ফিরোজ শাহ সসৈন্যে কমলাপুর আক্রমণ করবেন। এই চিঠি পেয়ে রাজা অচ্যুত সেন প্রথমে রাগে গর্জন করে উঠেছিলেন, কিন্তু যত সময় গেল তত তিনি আসন্ন বিপদ অনুধাবন করতে পারলেন। এই মুহূর্তে ফিরোজ শাহের সাথে যুদ্ধ করার মতো সৈন্যবল তার নেই, কিন্তু তিনি এই মুহূর্তে তার কন্যার বিবাহ দান করতেও পারছেন না, কারণ জ্যোতিষশাস্ত্র মতে নির্দিষ্ট বয়স অতিক্রান্ত হওয়ার আগে বিবাহ দান করলে কমলাপুরের ধ্বংস কেউ আটকাতে পারবে না। তাই তিনি যখন দুশ্চিন্তায় প্রায় পাগল হয়ে যাচ্ছিলেন, তখন তার প্রধানমন্ত্রী একটি বুদ্ধি দিলেন। ফিরোজ শাহকে একটা চিঠি লেখা হলো। সেখানে বলা হলো ফিরোজ শাহের পুত্রের সাথে তিনি নিজের কন্যার বিবাহ দান করতে পারলে নিজেকে অত্যন্ত ভাগ্যশালী মনে করতেন, কিন্তু দুঃখের বিষয় ভদ্রাবতী কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে। এই মিথ্যে কথাপূর্ণ চিঠি ফিরোজ শাহের কাছে পাঠানোর পর রাজা আর স্থির থাকতে পারলেন না। তিনি প্রায় সঙ্গে সঙ্গেই তার মেয়েকে পাঠিয়ে দিলেন বারাণসীর উদ্দেশ্যে, কারণ ভদ্রাবতী যদি কমলাপুরে থাকে তাহলে দুটো বিপদ অপেক্ষা করছে। প্রথমত, কোনো গুপ্তচরের মাধ্যমে ফিরোজ শাহের কাছে এই তথ্য চলে যেতে পারে যে ভদ্রাবতী এখনও জীবিত আছে। দ্বিতীয়ত, ফিরোজ শাহ যদি আক্রমণ করে তাহলে ভদ্রাবতী রাজপ্রাসাদে থাকলে তার বিপদ হতে পারে। বারাণসীর কাছে একটি ছোট্ট রাজ্যের রাজকুমার সুনীল প্রতাপকে রাজা অচ্যুত সেনের খুব পছন্দ, কারণ প্রথমত সুনীল প্রতাপ দেখতে সুন্দর, অস্ত্রবিদ্যায় যথেষ্ট পারদর্শী। তাছাড়াও তার রাজ্যের অবস্থানটা অচ্যুত সেনের কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। সুনীল প্রতাপের সাথে ভদ্রাবতীর বিবাহ হলে লক্ষণাবতীর দুই দিকে অচ্যুত সেন নিজের অবস্থান শক্ত করতে পারবেন। বাহাদুর শাহ তার কর্মকাণ্ডের কেন্দ্রস্থল বানিয়েছেন বাহাদুরপুরকে। লক্ষণাবতী থেকে কমলাপুরের দূরত্ব অনেকটাই, কিন্তু বাহাদুরপুর থেকে কমলাপুরের দূরত্ব খুব বেশি নয়। এর ফলে অচ্যুত সেন বেশ কিছুদিন ধরে এই দুশ্চিন্তায় আছেন যে কোনো সময় বাহাদুরপুর থেকে নবাবের সেনা তার রাজ্য আক্রমণ করতে পারে। এখন সুনীল প্রতাপের সাথে ভদ্রাবতীর বিবাহ হলে একটা শক্তি সাম্য তৈরি হবে, কারণ অচ্যুত সেনের রাজ্যের অবস্থান লক্ষণাবতীর পূর্ব দিকে এবং সুনীল প্রতাপের রাজ্যের অবস্থান লক্ষণাবতীর পশ্চিম দিকে। যুবরাজ নাকি শতরঞ্জ খেলার শখ রাখেন? কে আপনি? প্রণাম যুবরাজ, আমার নাম চন্দ্রপ্রভু বর্মন। আমি শতরঞ্জ খেলায় একজন পারদর্শী, তাই কমলাপুর থেকে আমাকে আপনার কাছে পাঠানো হয়েছে। ও তাই নাকি? আসুন আসুন, বসুন। চন্দ্রপ্রভু একটি সিংহাসনে বসে বললেন, আমাকে বলা হয়েছে যে আপনি শতরঞ্জ খেলতে খুব ভালোবাসেন। আমি যেন এই খেলার মাধ্যমে আপনার মনোরঞ্জন করি। হ্যাঁ, শতরঞ্জ খেলতে যে ভালোবাসি সেটা সত্য, কিন্তু খেলা খুব একটা হয়ে ওঠে না, কারণ শতরঞ্জ এমন একটা খেলা যেটা একা একা খেলা যায় না, আর আমার এখানে এই খেলায় পারদর্শী কেউ নেই। ভালোই হলো আপনাকে পেয়ে। ভদ্রাবতীর সাথে সুনীল প্রতাপের বিবাহ হয়েছে 1 সপ্তাহ হয়নি। এর মধ্যেই শ্বশুরবাড়ি থেকে এমন একটা উপহার পেয়ে সুনীল প্রতাপ যার পরনায় আনন্দিত হলেন। শতরঞ্জ খেলতে গিয়ে দেখলেন এই ব্যক্তি অর্থাৎ চন্দ্রপ্রভু বর্মন শতরঞ্জ খালি খেলতে পারেন তাই নয়, তিনি এই খেলাটা অসাধারণ খেলেন। একদিন চন্দ্রপ্রভু একটা অদ্ভুত কথা বললেন, ততদিনে তার সাথে চন্দ্রপ্রভুর খুব গলায় গলায় বন্ধুত্ব স্থাপিত হয়েছে। তবে যাই বলুন, আপনি রাজকুমার, বয়সে নবীন, অথচ আপনাকে দেখলে কিন্তু সেটা মনে হয় না। কেন, কি মনে হয়? ভিখারির সন্তান? এমা না না না, ছি 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 ছি, আমি সে কথা বলতে চাইনি যুবরাজ। আমি বলতে চেয়েছিলাম যে
আপনি তো অত্যন্ত কম বয়স্ক একজন ব্যক্তি, অথচ আপনার আচার ব্যবহার সবই বয়স্ক মানুষদের মতো। যেমন? দেখুন, আপনি রাজার সন্তান, বয়সে আপনি যুবক, অথচ কিছুদিন আগেই আপনি বিয়ে করেছেন এবং নিজ পত্নীকে নিয়ে সুখেই আছেন। আমি সুখে থাকি তা কি আপনি চান না? এমা ছি ছি ছি, কি যে বলেন, কি যে বলেন। আমি তো সব সময় চাই যেন আপনি আরো সুখে থাকুন, এমনকি আপনার সুখ যাতে আরো বেড়ে যায়, আমি তো সেটাই চাই যুবরাজ। কিভাবে? আহা, বীর ভোগ্যা বসুন্ধরা, আর আপনি একজন বীর। জীবনটাকে উপভোগ করুন, উপভোগ করুন। এই তো সময় যুবরাজ, এই তো সময়। জীবনটাকে উপভোগ করুন। আমার স্ত্রী অসামান্য সুন্দর, তার মতো সুন্দরী আর ইহ জগতে নেই, বুঝলেন? মানছি মানছি যুবরাজ, আমি আপনার সব কথা মানছি, কিন্তু আপনার স্ত্রীর মতো সুন্দরী আর ইহ জগতে নেই, সেটা আপনি বলছেন কি করে? মানে? যদি অভয় দেন একটা কথা বলি। না না, আপনি বলুন, আপনি কি বলছিলেন আমি জানতে চাই। না মানে, কথাটা শুনে আপনার হয়তো খারাপ লাগতে পারে। লাগুক, তবু আপনি বলুন। বেশ, আপনি এতবার করে জানতে চাইছেন যখন, তখন বলছি। না, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, খুব ভালো কথা, কিন্তু আপনার তো একটু বাইরেও বেরোনো উচিত নাকি? আরে পুরুষ মানুষের কি একজন মহিলায় চলেন নাকি মশাই? আপনার সম্বন্ধে এই নিয়ে বাইরে ইতিমধ্যেই যে কথা উঠে গেছে, তা শুনতে আপনার ভালো লাগবে না। বুঝতে পেরেছি আপনি কি বলতে চান। নিজের স্ত্রীকে ভালোবাসার জন্য যদি কেউ কাউকে স্ত্রই না বলে, তবে তাতে কান দেওয়া উচিত নয়। তবে ঠিক আছে, আমি আপনার কথা ভেবে দেখব। এরপরেও চন্দ্রপ্রভা বর্মন সুনীল প্রতাপকে অনেক রকমভাবে নারী সঙ্গে লোভ দেখাতে থাকে, কিন্তু এক সময় সে বুঝতে পারে যে সুনীল প্রতাপ অন্য কোনো ধাতুতে গড়া মানুষ। তখন সে নিজের মধ্যে রাগে ফুঁসতে থাকে। শেষ পর্যন্ত একদিন এক ভয়ঙ্কর কাজের সংকল্প করেই ফেলে। সুশীলগড়ের বৌদ্ধ মঠ একটা পাহাড়ের নিচে অবস্থিত। কাছাকাছি লোকবসতি প্রায় নেই বললেই চলে। এখন পূর্ণিমা রাত, চারিদিক জ্যোৎস্নায় ভেসে গেছে, তবে মাঝে মাঝে এক একটা ছোট ছোট মেঘ এসে চাঁদকে ঢেকে দিলে কিছুক্ষণের জন্য এই মায়াময় জ্যোৎস্না অন্তর্হিত হয়ে যাচ্ছে, কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য। পাহাড় ও জঙ্গলের মধ্যে অবস্থিত এই বৌদ্ধ মঠে আসা খুব একটা সহজ ব্যাপার নয়। চারিদিক নির্জন। মঠেও আজকে খুব বেশি লোকজন নেই। মঠের বৌদ্ধ ভিক্ষুরা আজকে দল বেঁধে গিয়েছেন দূরবর্তী আরেকটি মঠে। চারিদিক নির্জন বলাটা বোধহয় ঠিক হলো না। পাহাড়ের গা বেয়ে কালো কালো বিন্দুর মতো কয়েকজনকে মঠের দিকে এগোতে দেখা যাচ্ছে না? হ্যাঁ, ঠিক তাই। ভালো করে দেখলে বোঝা যাবে তাদের হাতে ধারালো অস্ত্র। এমন শান্তির জায়গায় অস্ত্র নিয়ে যাচ্ছে কারা? দাঁড়ান যুবরাজ, আমরা মঠের একদম কাছে চলে এসেছি। এবার আমাদের আরও সাবধানে এগিয়ে যেতে হবে, আরও সন্তর্পণে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিন্তু তুমি যে বললে আজকে মঠে কেউ নেই। 2-3 জন আছে, তবে তারা যাতে গভীর নিদ্রায় ডুবে যান তার ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। তবুও বলছি, সাবধানের মার নেই। আমাদের পাঠানো ভোজ্য দ্রব্য যদি তারা এখনো অবধি গ্রহণ করে না থাকেন, তাহলে হয়তো কেউ কেউ জেগে থাকলেও থাকতে পারেন। তাই বলছি, আমাদের অতি সাবধানে সন্তর্পণে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে মঠের দিকে এগিয়ে যেতে হবে। বেশ, তবে তাই হোক। আমরা খুব সাবধানেই এগোবো। দলটা প্রায় গুড়ি মেরে এগোতে লাগলো।
একসময় পৌঁছে গেল বৌদ্ধ মঠের পাশে। মঠটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, দক্ষিণ দিকে একটি মাত্র দরজা, কিন্তু দলটি দরজা দিয়ে ঢুকল না। দরজা দিয়ে ঢোকা সম্ভবও ছিল না, কারণ দরজা ভেতর থেকে বন্ধ করা। মঠের পেছন দিক অর্থাৎ উত্তর দিকে জমি ধীরে ধীরে উপর দিকে উঠে গেছে এবং শুরু হয়েছে একটি পাহাড়। দলটি আস্তে আস্তে মঠের পিছন দিকে উঁচু জমির দিকে গেল। তারপর বেশ কয়েকবার চেষ্টায় একটা দড়ির মই তারা আটকে দিতে পারল মঠের পাঁচিলে। এরপর এক এক করে অত্যন্ত নিঃশব্দে সবাই ঢুকে পড়ল মঠের ভিতরে। মাঠের প্রাঙ্গণের এক প্রান্তে দুজনকে দুটি আসনের উপর লুটিয়ে পড়ে নিদ্রামগ্ন থাকতে দেখা গেল। এই ভিক্ষু দুজন সম্ভবত আহারান্তে এই আসনে বসেছিল। তাদের খাদ্যে মিশে থাকা ওষুধের প্রভাবে তারা নিদ্রানিভূত হয়েছেন। তো চর, এবার কোন দিকে? এইদিকে আসুন যুবরাজ, এদিকে আসুন। আমার মোটামুটি জানা আছে বস্তুটা কোন ঘরে থাকতে পারে। এই দিকে আসুন, আমাকে অনুসরণ করুন। তারা পশ্চিম দিকের একটি ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের দরজা বন্ধ করা, কিন্তু এই দলের পক্ষে এই দরজা ভাঙা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার নয়। ফলে কিছুক্ষণের মধ্যেই দরজা ভেঙে গুপ্তচর এবং যুবরাজ ঘরে ঢুকলেন। এই ঘরে ওই বস্তুটা নেই যুবরাজ। কি তাহলে? ওই দেওয়ালটা দেখতে পাচ্ছেন যুবরাজ, ওটাকে একবার হাত দিয়ে জোরে ঠেলুন। পাথরের নিরেট দেওয়াল, সেটাকে ঠেলাঠেলি করে কি লাভ হবে যুবরাজ বুঝতে পারলেন না। তিনি ফ্যালফ্যাল করে শুভঙ্কর অর্থাৎ গুপ্তচরের দিকে তাকিয়ে থাকলেন। এবার গুপ্তচর কিছু না বলে সোজা এগিয়ে গেলেন দেওয়ালের দিকে। হাত দিয়ে জোরে ঠেলা দিতেই পাথরের নিরেট দেওয়াল ঘর ঘর শব্দ করে একটুখানি সরে গেল। একজন মানুষের ঢোকার মতন একটা ফাঁক তৈরি হলো। যুবরাজ অবাক হয়ে গেলেন। তিনি এর আগে এই রকম দেওয়ালের কথা অনেক কিংবদন্তিতে শুনেছেন, কিন্তু চাক্ষুষ দেখলেন এই প্রথম। ঘরের বাইরে প্রাঙ্গণে কয়েকটা জায়গায় মশাল জ্বলছিল। গুপ্তচর দ্রুত সেরকম একটা মশাল নিয়ে এলেন। তারপর সেই মশাল হাতে দুজনে ঢুকলেন সেই ঘরের ভেতর। ঘরটা বিভিন্ন রকম পুঁথিপত্রে বোঝাই, কিন্তু একটি দেওয়ালে একটি কুলুঙ্গির মধ্যে কাপড় জড়ানো বস্তুটি দেখে বোঝা যাচ্ছে ওটাই তাদের অভীষ্ট সেই শিশি। বস্তুটা হস্তগত করে তারা তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে এলেন। গুপ্তচর এবং যুবরাজ ছাড়া বাকিরা কেউ সেই ঘরে ভেতরে ঢোকেনি। তারা প্রাঙ্গণের বিভিন্ন ধারে পাহারা দিচ্ছিল। এবার তারা আবার নিঃশব্দে আগের রাস্তা দিয়ে মঠের বাইরে বেরিয়ে এলো এবং দ্রুত সেই জায়গা থেকে পালিয়ে গেল। আমার বুকের ভেতরটা এরকম জ্বলে যাচ্ছে কেন? আমার বুকের ভেতরটা এরকম জ্বালা করছে কেন? আমার সারা শরীর অস্থির করছে, আমার সারা শরীর কেমন করছে যুবরাজ। আমার খুব কষ্ট হচ্ছে যুবরাজ, আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। তা তো করবেই। আমার মতো বিষধর সাপকে নিজের প্রভু ভাবলে তাহলে তো বিষের জ্বালা হবেই। বিষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ যে খাবার ও পানীয় তোমার ওই পেটের ভেতর গেছে তার সাথে মিশে থাকা বিষ এতক্ষণে কাজ শুরু করেছে। এ কি বলছেন আপনি? আপনি আমাকে বিষ দিয়ে মারতে চান? কিন্তু কেন যুবরাজ, কিন্তু কেন? এই বিষ হলো সেই বিষ যা কিছুদিন আগে এই রাজ্যের যুবরাজ সুনীল প্রতাপকে মারার জন্য আমরা খাবারে মিশিয়ে দিয়েছিলাম। যুবরাজ সুনীল প্রতাপকে মারার জন্য মানে কি বলছেন আপনি? আপনি তো যুবরাজ সুনীল প্রতাপ। কিছুদিন আগে আমরা যাকে বিষ দিয়ে মারতে চেয়েছিলাম
সে তো আপনার বন্ধু ছিল। আহম্মক, আমি সুনীল প্রতাপ নই, আমি যুবরাজ নই। যুবরাজ ছিল সেই লোকটি কিছুদিন আগে যাকে তোমাদের কাছে আমি আমার বন্ধু বলে পরিচয় দিয়েছিলাম। তোমাদের উপর ভার ছিল যাকে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার জন্য। অপদার্থ তোমরা, হ্যাঁ হ্যাঁ অপদার্থ তোমরা। একটা কাজ দিয়েছিলাম সেটাও ঠিক মতো করতে পারলে না। তো সুনীল প্রতাপ পালিয়ে গেল। সুনীল প্রতাপ খাবারটা না খেয়ে পালিয়ে গেল। তোমাদের কথায় তার সন্দেহ হয়েছিল। ঠিক আছে, তখন বেঁচে গেছে, কিন্তু আর বাঁচবে না। আমি তাকে শেষ করেই ছাড়ব। আপনি তাহলে এই রাজ্যের যুবরাজ সুনীল প্রতাপ নন? না গো, আমি সুনীল প্রতাপ নই। তাহলে আপনি কে? আমি কখনো বিজয় বাহু, কখনো কামাল খাঁ, কখনো চন্দ্রপ্রভ, আবার তোমাদের কাছে যুবরাজ সুনীল প্রতাপ। গুপ্তচর অর্থাৎ শুভঙ্কর কাপা কাপা হাতে কোমরের সাথে আটকানো তলোয়ার টেনে বার করলেন। এই, কে কোথায় আছিস? ছুটে আয় এদিকে। ঘোর বিপদ, ঘোর বিপদ এসেছে। এই শয়তানকে আমাদের শেষ করতে হবে। ঘোর বিপদ। তোমার দলের কেউ আর বেঁচে নেই। সবাই পাশের ঘরে আগেই চিরশান্তির দেশে চলে গেছে। হ্যাঁ, কারণ তাদের খাবার এবং পানীয়তেও যে বিষ মেশানো ছিল। শয়তান, তোকে আমি। গুপ্তচর তার শরীরের সমস্ত শক্তি দিয়ে তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল যুবরাজের ছদ্মবেশে থাকা বিজয়বাহুর উপরে, কিন্তু সে কিছু করতে পারার আগেই ঝলসে উঠেছে বিজয়বাহুর হাতে থাকা তলোয়ার। সেটা সে বসিয়ে দিয়েছে গুপ্তচরের পেটে। গুপ্তচরের হাত থেকে তলোয়ার ছিটকে পড়ে গেছে। সে মেঝের উপরে পড়ে ছটপট করতে লাগলো। আমার ভাগ্যটা ভালো ছিল। সুনীল প্রতাপ বহুকাল এই রাজ্যে ছিল না। সে শিক্ষা লাভ করতে অন্য দেশে গিয়েছিল, এ রাজ্যে ফিরে এসেছে কিছুদিন আগেই। ফলে তাকে সেভাবে কেউ চেনে না, এমনকি এ রাজ্যের গুপ্তচরও নয়। উল্টে আমি যখন সুনীল প্রতাপের সাথে বন্ধুত্ব করলাম, রাজমহলে যাতায়াত শুরু হলো, খুব সহজেই তখন তোমার মতো একটি গুপ্তচরকে আমি বোকা বানাতে পেরেছি। এই রাজ্যের গুপ্তচর হয়ে তুমি এই কয়েকদিন এই রাজ্যের বিরুদ্ধে কাজ করে যাচ্ছিলে। হ্যাঁ, ভগবান তোকে ক্ষমা করবেন না, ভগবান তোকে ক্ষমা করবেন না শয়তান। গুপ্তচর অত্যন্ত কষ্টে কথাটা বলছেন। অতি কষ্টে শ্বাস টেনে টেনে কথা বলতে গিয়ে তার কথা থেমে যাচ্ছে। ভগবান, 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 ভগবান কি করবেন? আমার হাতে যে অস্ত্র তুমি তুলে দিয়েছ, তারপর আমি তো ভগবান হয়ে যাব। আমি তো অসীম ক্ষমতাশালী হয়ে যাব। পারবি না, পারবি না। ওই অস্ত্রের দুটো শর্ত আছে। শর্ত? দুটি শর্ত? কি শর্ত? এই এই কি শর্ত? তুমি তো আগে বলনি। প্রথম শর্ত, ওটাকে পূর্ণিমার রাতেই ব্যবহার করতে হবে, আর
গুপ্তচর মারা গেলেন। বিজয়বাহু ঝাঁপিয়ে পড়লেন তার উপরে। আর কি এই দ্বিতীয় শর্তটা কি? বলো গুপ্তচর, বলো। আমাকে দ্বিতীয় শর্ত না বলে তুমি মরতে পারো না। এই অস্থির হয়ে বিজয়বাহু উঠে দাঁড়ালেন। ও না 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 না, এই সমস্ত সবসময় কেন আমার সাথেই হয়? কেন? শেষ পর্যন্ত কি তীরে এসে তরি ডুববে? দ্বিতীয় শর্তটা কি ছিল? তাহলে এখন আমি কাকে জিজ্ঞাসা করব? পানীয় সম্বন্ধে আর কারো কাছে জিজ্ঞাসা করতে পারবো না। এই শালা মূর্খ গুপ্তচর, আহাম্মক, মরার আগে সবটা বলে মরতে পারলি না। এখন আমি কি করি? ছটফট করতে করতে তিনি হঠাৎ এক জায়গায় স্থির হয়ে দাঁড়ালেন। ঠিক আছে, দেখে নেব শালা, যা হয় হবে। প্রথম শর্তটাই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় শর্তে নিশ্চয়ই শ্রীরামকৃষ্ণ ছিল না? হ্যাঁ, দ্বিতীয় শর্তে নিশ্চয়ই সেরকম কিছু ছিল না। ওই কি হবে, খুব বেশি হলে কয়েকটা সাবধান বাণী হয়তো থাকতে পারে। ঠিক আছে, আমি সাবধান হই ওটা ব্যবহার করব। কিন্তু গুপ্তচর ওটা কি বলল? প্রথম শর্তটা, এটাকে শুধুমাত্র পূর্ণিমার রাত্রে ব্যবহার করা যাবে। গতকাল রাতে আমরা এটাকে চুরি করে এনেছি। গতকাল রাত ছিল পূর্ণিমা, তাহলে আবার প্রায় 1 মাসের অপেক্ষা। কি করি? সুনীল প্রতাপের কাছে যাওয়া চলবে না, কারণ সে আমার ষড়যন্ত্র বুঝতে পেরে গেছে। তাহলে এখন একমাত্র ভরসা বাহাদুর শাহ। হ্যাঁ, ঠিক তাই। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বাহাদুরপুরে যেতে হবে। আমি এর শালা শেষ দেখে ছাড়বো। আমি ওই অচ্যুত সেনকে বুঝিয়ে দেব আমাকে উপহাস করার পরিণাম কি হতে পারে আমি ওকে দেখিয়ে দেব। আর ভদ্রাবতী কি দোস্ত, কি খবর বলো? এই আমার খবর তো খুব ভালো আছে নবাব জাদা। আপনার জন্য একটা খুব ভালো খবর আছে। কি খবর? হুজুর, আপনি কি এটা জানেন যে ভদ্রাবতী মৃত নেই? কি বলছো কি? हाँ हुजूर, हाँ, भद्रावती जिंदा है। কিন্তু অচ্যুত সেন যে খত লিখেছিল, বলেছিল তার বেটির ইন্তেকাল হয়েছে। আরে দূর দূর, ও সালা মিথ্যে কথা বলেছিল। ঝুট! অচ্যুত সেনের এত হিম্মত আমাকে গোমরা করতে ঝুট বলেছিল। শুধু তাই নয়, উনি আপনাদেরকে নাস্তানাবুদ করতে চান। কিভাবে? আপনি জানেন উনি ভদ্রাবতীর শাদি কার সঙ্গে দিয়েছেন? আপনার রাজ্যের পশ্চিম দিকের ও যে যুবরাজ সুনীল প্রতাপ হে উসকে সাথ। এখন আপনার রাজ্যের পূরব আর পশ্চিম এই দুই দিকেই ওনার শক্তি তো ধীরে ধীরে বাড়ছে, তাই না? তাই নাকি?
সুনীল প্রতাপের সাথে ভদ্রাবতীর শাদী হয়েছে? হ্যাঁ জাহাপনা, না হলে বলছি কি। কিন্তু আমি সে খবরটা জানতে পারলাম না কেন? বাড়ির আপনার কয়েকজন গুপ্তচরকে খুন করা হয়েছে জাহাপনা। হত্যা? আপনি খোঁজ নিন, পার্শ্ববর্তী রাজ্যের কয়েকজন গুপ্তচর আপনার গুপ্তচরকে হত্যা করেছে। এই শুভঙ্কর নামকা এক গুপ্তচরের নেতৃত্বে একদল তাকে আক্রমণ করেছিল। তবে আপনার গুপ্তচরদেরও সাবাস দিতে হয়, জানেন তো। ও নিজে মরে গেলেও ওর হত্যাকারী কাউকে কিন্তু সে ছাড়েনি। তারা প্রত্যেকেই उसका तलवार के आघात से शहादत को पा गया है। আমি এখনই কমলাপুর ধ্বংস করে দেবো, মুছে ফেলবো সেন বংশের সবটুকু। না জাহাপনা, সেটা ঠিক হবে না। তাহলে সুনীল প্রতাপের রাজ্যের শক্তি খুব বেশি নয়। আমি এতদিন ওখানেই ছিলাম, আমি সব দেখে এসেছি। আপনি লখনৌতিতে খবর পাঠান, বাংলার শাসক আপনার পিতা সুনীল প্রতাপের রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। লাভ হবে জাহাপনা, লাভ হবে। সুনীল প্রতাপের রাজ্য দুর্বল, আপনি খুব সহজেই জিতে নিতে পারবেন। আর উসকে সাথ সাথ ভদ্রাবতীকেও আপনি পেয়ে যাবেন। আর এইদিকে অচ্যুত সেনের ষড়যন্ত্রেরও এক মোক্ষম জবাব দেওয়া হবে। তুমি ঠিক বলেছো কামাল খা। সত্যি মাঝে মাঝে আমি তোমার বুদ্ধি দেখে অবাক হয়ে যাই। ঠিক আছে, আমি এখনই লখনৌতিতে দুধ পাঠাচ্ছি। যাও বাহাদুর শাহ, যাও পশ্চিমের ওই রাজ্যটার সাথে যুদ্ধ করো। তো ফলটা তো ভোগ করবো আমি। হ্যাঁ আমি। কিন্তু ঘটনার গতি যে এত দ্রুত পট পরিবর্তন করে ফেলবে তা সম্ভবত কেউ ভাবতে পারেনি। পুত্রের চিঠি পাওয়া মাত্রই ফিরোজ শাহ ক্রোধে ফেটে পড়েন। সঙ্গে সঙ্গে শুরু হয় যুদ্ধের প্রস্তুতি। এদিকে লক্ষণাবতীর পশ্চিম দিকের রাজ্য অর্থাৎ সুনীল প্রতাপের রাজ্য কিন্তু লক্ষণাবতীর সমস্ত কাজকর্মের ওপরে তীক্ষ্ণ নজর রেখেছিল। ফলে লক্ষণাবতীর যুদ্ধের প্রস্তুতি শুরু করবার সঙ্গে সঙ্গেই তারা আসন্ন বিপদ বুঝতে পারে এবং এও বুঝতে পারে যে এই বিপদের অনেকগুলি মুখ আছে। তার মধ্যে একটা এবং সম্ভবত প্রধান মুখ ভদ্রাবতী। তাই সুনীল প্রতাপ আর সময় নষ্ট না করে দ্রুতগামী ঘোড়ায় ভদ্রাবতীকে নিয়ে পাড়ি দেন কমলাপুরের উদ্দেশ্যে। সঙ্গে ছিল অল্প কিছু সেনা। এদিকে কামাল খা অর্থাৎ বিজয়বাহুর কাছ থেকে সব শোনার পর বাহাদুর শাহ গুপ্তচর মারফত সুনীল প্রতাপের ওপর কড়া নজর রাখছিলেন। ফলে সুনীল প্রতাপ যখন নিজের রাজ্য ছেড়ে কমলাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করল তখন মাঝপথে তার জন্য অপেক্ষা করছিলেন বাহাদুর শাহ স্বয়ং। একদিন বাহাদুর শাহ আচমকা কামাল খাকে বললেন, চলো দোস্ত, আজকে আমাদেরকে এক জায়গায় যেতে হবে। কোথায় যেতে হবে? চলো, গেলেই জানতে পারবে। ব্যাপার বলুন তো জাহাপনা, আপনাকে কয়েকদিন ধরে খুবই চিন্তিত দেখছি। হ্যাঁ, চিন্তা তো আছেই, লেকিন এখন বেশি বাতচিত করার সময় নেই। তুরন্ত তৈরি হয়ে যাও। এই কিছুদিনের জন্য আমাদেরকে এই বাহাদুরপুরের কেল্লা ছেড়ে অন্য কোথাও থাকতে হবে। এই কথা বলেই বাহাদুর শাহ আর দাঁড়ালেন না, বেরিয়ে গেলেন ঘর থেকে। বিজয়বাহু অত্যন্ত অবাক হলেও বেশি সময় নষ্ট করলেন না, তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে এলেন। তবে বাইরে তার জন্য আরও বড় বিস্ময় অপেক্ষা করছিল। বাহাদুর শাহ কি যুদ্ধে যেতে চান? না হলে এত সৈন্য নিয়ে কোথায় যাবেন? কিন্তু এই প্রশ্ন জিজ্ঞাসা করার সুযোগ পাওয়া গেল না, কারণ
ততক্ষণে ছোট্ট সেনাবাহিনী চলতে শুরু করেছে। সুনীল প্রতাপের ছোট্ট ঘোড়সওয়ার দল যত দ্রুত সম্ভব পূর্ব দিকে ছুটে চলেছে। তবে মূল রাস্তা ধরে যাওয়া চলবে না, তাতে বিপদের আশঙ্কা। গৌড়কে দক্ষিণ দিকে রেখে তারা এগিয়ে চলল কমলাপুরের উদ্দেশ্যে। কিন্তু রংপুর নামক ছোট্ট একটি জনপদ পার হওয়ার পরেই জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। এই রাস্তাতে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। হঠাৎ জঙ্গল থেকে বেরিয়ে এলো একদল সৈন্য। তারা সুনীল প্রতাপের দলটিকে মুহূর্তের মধ্যে ঘিরে ধরল। যুদ্ধ হলো ঠিকই, তবে সেটা নামমাত্র। যে দলটা ঢাল তরোয়াল নিয়ে তাদের রাস্তা আটকে ছিল তারা নিশ্চল রইল। সুনীল প্রতাপের সৈন্যরা অস্ত্র ধরার আগেই গাছের পিছন থেকে ছুটে এলো বিষ মাখানো তীর। মাত্র কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেল সম্পূর্ণ দলটা। না, সম্পূর্ণ দলটা মৃত্যুমুখে পতিত হয়নি। একজন বেঁচে আছেন, যুবরানী ভদ্রাবতী। বাহাদুর শাহের আদেশে তার দিকে তীর নিক্ষেপ করা হয়নি। প্রায় বিনা প্রচেষ্টাতেই বলা যায় বাহাদুর শাহ ভদ্রাবতীকে নিয়ে ঘোড়া ছোটালেন অন্যদিকে। এদিকে বিজয়বাহু অত্যন্ত অবাক হয়েছে। সে আজ পর্যন্ত কখনো ভদ্রাবতীকে চোখে দেখেনি। তার কল্পনায় যেমন এসেছে তেমনভাবেই বানিয়ে সে এতদিন বলে এসেছে বাহাদুর শাহকে। যদি সে আজকে সুনীল প্রতাপকে দেখতে না পেত তাহলে হয়তো ভদ্রাবতীকে সে চিনতেও পারত না। বিজয়বাহু দেখল ভদ্রাবতী তার কল্পনার থেকেও সুন্দরী। বেচারা ভদ্রাবতী, সে যেন ভাগ্যের হাতে একটা পুতুলের মতো। যে ঘটনাগুলো ঘটে চলেছে তার কেন্দ্রবিন্দু সে, কিন্তু তাতে তার কোনো হাত নেই। সে যে অসামান্য সুন্দরী তা সে ছোটবেলা থেকেই শুনে এসেছে। একটু বড় হওয়ার পর সে নিজেও সেটা বুঝতে পারে। তাতে এতদিন তার মনের মধ্যে একটা খুশি মেশানো গর্ব ছিল, কিন্তু এখন তার মনে হচ্ছে যেন তার এই সৌন্দর্য তার ভাগ্য বিপর্যয়ের প্রধান কারণ। কিছুকাল আগে তার সাথে বিবাহ হয়েছিল সুনীল প্রতাপের। কিছুদিনের মধ্যেই ভদ্রাবতী বুঝতে পেরেছিল তার স্বামী একজন নিপাট ভালো মানুষ, তাকে সে সত্যিকারের ভালোবাসে। ভদ্রাবতীও মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল তার স্বামীকে, কিন্তু আজকে কিছুক্ষণ আগে তার সেই ভালোবাসাকে চোখের সামনে সে মরতে দেখেছে। তার জন্য এক ফোঁটা চোখের জল ফেলার সময় সে পায়নি। দস্যুর মতো এক দল তাকে নিয়ে চলেছে। এরা কারা, কোথায় তাকে নিয়ে চলেছে সে কিছুই জানে না। প্রায় সারাদিন চলার পর তারা এসে উপস্থিত হলো একটি গড়ে। এটি নিমগাছি গড়। বাহাদুর শাহ এই গড়টি কিছুদিন হলো তৈরি করেছেন। গড়ের ঠিক মাঝখানটায় একটা পাথরের প্রশস্ত চাতাল। সেই চাতালের মাঝখানে দাঁড় করানো হয়েছে ভদ্রাবতীকে। আছেন বাহাদুর শাহ, বিজয়বাহু এবং আরও দুই একজন। প্রহরীরা গড়টা ঘিরে রেখেছে। তাহলে এই হলেন ভদ্রাবতী, যার রূপে এত তারিফ এতদিন ধরে শুনে আসছি। আর সে এখন আজ আমার হাতের মুঠোয়। কে তুই? সে কি সুন্দরী, তুমি আমাকে চেনো না? ও হো 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 হো, বড় দুঃখ পেলাম। আমি তো এখানকার শাসক আছি, বাহাদুর শাহ। ওহ, তাহলে তুই বাহাদুর শাহ? এরকম নীচ কাজ তোর পক্ষেই শোভা পায়। নীচ? কে নীচ? আমি নীচ? তাছাড়া কি? তবে কান খুলে শুনে রাখ, এই অঞ্চলের শাসক একজনই, তিনি আমার বাবা মহারাজা অচ্যুত সেন। মহারাজা? এখন হেসে নে, যত পারিস হেসে নে। তোর পতন আসন্ন। আমার পতন?
তোর বাবার হাতে? তোর প্রেমিকের সামনে? কি? আমার প্রেমিক? ও, তা তুই জানিস না বুঝি? তোর তো একজন বড় প্রেমিক আছে, ওই দেখ। বলে বাহাদুর শাহ বিজয়বাহুর দিকে দেখিয়ে দিলেন। আমি? এই জাহাপনা, এ আপনি কি বলছেন? বাহাদুর শাহ দ্রুত পায়ে তার কাছে এগিয়ে সপাটে একটা চড় মারলেন। সব শুয়ার কা औलाद, তুই কি আমাকে বেওকুফ সামনেছিস? হ্যাঁ, আরে বাহাদুর শাহ, এই লকটির তক্তে এমনি এমনি বসেনি, ঠিক আছে? আমি তোর সম্বন্ধে সব জানি। আপনি আমার সম্বন্ধে সব জানতেন? প্রথম থেকে জানতাম না, কিন্তু তুই যখন আমাকে এসে বললি যে ভদ্রাবতী এখনো বেঁচে আছে এবং তার শাদী সুনীল প্রসাদের সাথে হয়েছে, ঠিক তখনই আমি তোর পেছনে গুপ্তচর লাগাই। এরপর তোর সম্বন্ধে জানতে আমার বেশি সময় লাগেনি, তাই তো আজকে তোকে এখানে নিয়ে এসেছি। নে, দুই চোখ ভরে দেখে নে, যার জন্য তুই এত কাণ্ড করলি তাকে তুই এখন দুই চোখ ভরে দেখে নে, কারণ কিছুক্ষণ পর তোর ওই দুটো চোখ সারা জিন্দেগির জন্য বন্ধ হয়ে যাবে। হঠাৎ বিজয়বাহু অট্ট হাসি হেসে উঠল। এ কি ভয়ে পাগল হয়ে গেল? না না জাহাপনা, এ ভয় নয়, এ ভয় নয়। আমার ভাগ্যকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এমন দিনে এখানে ভদ্রাবতীকে দেখলাম, তাই হাসছি। কেন, মৃত্যুর দিনে দেখলি বলে? মৃত্যু? আরে না না না, আজকে তো পূর্ণিমা। পূর্ণিমা? তাতে কি? তাতে কি? দেখবি? দেখতে চাস তাতে কি? বিজয়বাহু তার পোশাকের ভেতর থেকে বের করে আনলো একটা কালো রঙের কাঠের শিশি। এটা সেই বৌদ্ধ মঠ থেকে চুরি করা শিশি। কাপড়ে হাত ঢোকা মাত্রই সৈনিকদের একজন চিৎকার করে উঠল, হুঁশিয়ার! না 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 না, কেউ আমাকে মারার ভুলটাও করবে না। এটা কিন্তু যেমন তেমন অস্ত্র নয়, এটা একটা অমোঘ অস্ত্র। আজকে পূর্ণিমা, এই অস্ত্র আজকে আমাকে অজেয় করে দেবে। এই অস্ত্র আজকে আমাকে অমর করে দেবে। আমাকে আর কেউ হারাতে পারবে না। তোর এই সৈন্য সামন্ত এখন আমার কাছে কিচ্ছু নয়। সত্যি পাগল এই লোকটা। এই একটা শিশি দিয়ে তুই আমার সব সৈন্য মেরে ফেলবি? না, মেরে তো ফেলবো না। এই পানীয়টা এখন আমি পান করব। আজকে পূর্ণিমার রাত, এইটাই এই পানীয়টার কাজ করার প্রশস্ত সময়। কথা বলতে বলতেই বিজয়বাহু জোরে একটা চাপ দিয়ে শিশিটার মুখ খুলে ফেললেন। তারপর পানীয়টা ঢেলে দিলেন নিজের মুখে। গলাদ্ধকর করে ফেললেন সম্পূর্ণ পানীয়টা। কিন্তু এ কি? প্রচণ্ড যন্ত্রণায় তার মুখ বিকৃত হয়ে গেল। ধপ করে সে পড়ে গেল মাটিতে। তারপর কিছুক্ষণ ছটফট করতে করতে আস্তে আস্তে স্থির হয়ে গেল। প্রাণ বেরিয়ে গেল বিজয়বাহুর। আসলে গুপ্তচর শুভঙ্কর হঠাৎ পূর্ণিমা রাতের কথা বলেছিল, কারণ সে মৃত্যুর আগে বুঝতে পেরেছিল তার ভুল। তাই সে পূর্ণিমা রাতের কথা বলে। সে জানত বিজয়বাহু এই সাংকেতিক অক্ষরগুলো পড়তে পারবে না। তার ফলে সে পানীয়টাকে ব্যবহার করার জন্য আরও 1 মাস অপেক্ষা করবে। আর এই 1 মাসে সুনীল প্রতাপ হয়তো তার রাজ্যকে কিছুটা হলেও বিপদমুক্ত করতে পারবে।
আসলে বিজয়বাহুর জন্মের সময় পূর্ণিমা রাত কিনা সেটা গুপ্তচর শুভঙ্করের জানা ছিল না। বাহাদুর শাহ এগিয়ে এসে বিজয়বাহুর হাত থেকে সাবধানে শিশিটা নিজের হাতে নিলেন। তখন আর তাতে অলৌকিক পানীয় অবশিষ্ট নেই। দেখলেন শিশিটাতে ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষরে কিছু লেখা আছে। তিনি হঠাৎ হাঁক দিলেন, রত্নেশ স্যার, তুমি বলেছিলে না তুমি এদেশের অনেক ভাষা পড়তে পারো? হ্যাঁ হুজুর। এই শিশিটার গায়ে কি আছে একটু পড়ে শোনাও তো। রত্নেশ্বর অর্থাৎ বাহাদুর শাহের একজন অমাত্য এগিয়ে এসে শিশিটা হাতে নিল। তারপর নিচু হয়ে বিজয়বাহুর পোশাকে শিশিটা মুছে নিয়ে ভালো করে দেখল। হুজুর, এখানে লেখা আছে যে ব্যক্তির জন্ম পূর্ণিমা রাতে কেবলমাত্র সেই ব্যক্তি পানীয় ব্যবহার করতে পারবে। কয়েক ফোঁটা পানীয় পান করলে সে অন্তত পক্ষে 2 দিনের জন্য অজেয় হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তির জন্ম পূর্ণিমা রাতে নয়, তার জন্য এই পানীয় তীব্র বিষ। ওতে আর পানীয় অবশিষ্ট আছে? না হুজুর। আফসোসে বাহাদুর শাহ নিজের হাতে একটা ঘুষি মারলেন। ইস, একটু আগে যদি জানতাম। এ তো ভালো একটা অস্ত্র আমার হাতছাড়া হয়ে গেল। পূর্ণিমা রাতের কথা কিছু লেখা নেই? না তো। তাহলে লোকটা হঠাৎ আজ পূর্ণিমার রাত বলে এত আনন্দ করছিল কেন? কে জানি, ভয়ে বোধহয় পাগলি হয়ে গেছিল। তাই হবে, হয়তো সেই জন্যই ওর জন্ম পূর্ণিমা রাতে কি না তা না জেনেই ও পানীয়টা পান করে ফেলেছে। বাহাদুর শাহ আফসোস করছিলেন যে এত ভালো একটা অস্ত্র তার হাতে আসা সত্ত্বেও তার অলৌকিক শক্তি আগেই নিঃশেষ হয়ে গেছে। কিন্তু তার আফসোস করার কিছু কারণ হয়তো আরও বাকি ছিল। তিনি ভদ্রাবতীকে এই গড়ের ভিতরে একটি ঘরে আটকে রেখেছিলেন। গড়ের কাজ তখন সম্পূর্ণ হয়নি, কিন্তু বেশ কিছু শ্রমিক নিয়োগ করেছেন অতি দ্রুত এই কাজ শেষ করার জন্য। কিন্তু সেই সময় তিনি পেলেন না। একদিন এক প্রহরী এসে তাকে জানালো, হুজুর, হুজুর, দিগন্ত রেখায় ধুলো দেখা যাচ্ছে। বাহাদুর শাহ তাড়াতাড়ি ছাদে এসে দেখলেন সত্যি দক্ষিণ দিকে যেন একটা ধুলোর ঝড় এই গড়ের দিকে এগিয়ে আসছে। এটা সৈন্যবাহিনী এগিয়ে আসার সংকেত। তাহলে কি লখনৌতি থেকে সৈন্য আসছে? বাহাদুর শাহ ভেতরে ভিতরে চঞ্চল হয়ে পড়লেন। তাহলে কমলাপুরের ধ্বংস আসন্ন? এমন সময় আরও একজন প্রহরী এসে জানালো, হুজুর, হুজুর, উত্তর দিক থেকেও ধুলোর ঝড় এগিয়ে আসছে। কিরে শয়তান, তোর কাল যে ঘনিয়ে আসলো, তুই সেই বংশের রাজকন্যার দিকে লোলুপ দৃষ্টি দিয়েছিস। বাঁচবি ভেবেছিস? হায় রে বাহাদুর, তোর বাহাদুরি এবার চিরকালের জন্য নিশ্চিহ্ন হবে। প্রস্তুত হ। বাহাদুর শাহ ছাদের উত্তর দিকে গিয়ে দেখলেন সত্যি সেদিক থেকে ধুলো ঝড় এগিয়ে আসছে। 2 দিক থেকে যখন সৈন্যবাহিনী এগিয়ে আসছে, তখন তো সেটা লখনৌতির নয়। কেউ তাহলে এই নিমগাছিগড় আক্রমণ করেছে। হুঁশিয়ার, দুশমন আক্রমণ করেছে। সঙ্গে সঙ্গে গড়ে একটা চাঞ্চল্য পড়ে গেল। বাহাদুর শাহ নিজেও দ্রুত অস্ত্রশস্ত্র নিয়ে রণসজ্জায় সজ্জিত হলেন। গড়ের দক্ষিণ মুখে এসে দেখলেন লখনৌতির সৈন্য নয়, কমলাপুরের সৈন্য এই নিমগাছি গড়টা ঘিরে ফেলেছে। সৈন্যদলের সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, রাজা অচ্যুত সেন। বাহাদুর শাহ, খুব অহংকার তাই না? তোরা এক সময় লক্ষণাবতী দখল করেছিলি, সেই লক্ষণাবতীর নাম দিয়েছিলি লখনৌতি। তোরা নাকি অল্প কয়েকজন সৈন্য নিয়ে সে সময় লক্ষণাবতী দখল করেছিলি।
আরে সেই সময় লক্ষণাবতীর সম্রাট লক্ষণ সেনের বয়স ছিল 70-এর ওপরে। লক্ষণ সেনের অল্প বয়সের কাহিনী মনে হয় তোর জানা নেই। হ্যাঁ হ্যাঁ, সম্রাটের নয় বয়স হয়ে গেছিল, কিন্তু সাম্রাজ্যে অল্প বয়সী যুবা যোদ্ধা কি কেউ ছিল না? তারা কেউ পারেনি যুদ্ধ করতে? যুদ্ধ করার খুব শখ, তাই না? আজকে আমি তোর সেই শখ সম্পূর্ণভাবে মিটিয়ে দেব। এরপর দুই পক্ষ পরস্পরকে আক্রমণ করে, কিন্তু অচ্যুত সেনের বাহিনীর সামনে বাহাদুর শাহের বাহিনী বেশিক্ষণ টিকতে পারে না। কিছুক্ষণ যুদ্ধ চলার পরেই বাহাদুর শাহ অবশ্যম্ভাবী পরাজয় বুঝতে পারেন। তিনি অল্প কয়েকজন ঘোড়সওয়ার নিয়ে পালিয়ে যান নিমগাছি থেকে। অচ্যুত সেন ফিরে পান তার প্রিয় কন্যা ভদ্রাবতীকে। এইভাবেই অলুণ্ঠিত রানীর এক রুদ্ধশ্বাস ইতিহাস হয়ে থেকে যান ভদ্রাবতী। শেষ হলো আজকের গল্প ভদ্রাবতী। গল্প পাঠে সোহম ঘোষ, ভদ্রাবতীর ভূমিকায় রায়না ইসলাম, বিজয় বাহুর ভূমিকায় সৌভিক সাধু খা, বাহাদুর শাহের ভূমিকায় অরিন্দম রায়, গুপ্তচর শুভঙ্করের ভূমিকায় প্রিয়ম চৌধুরী, যুবরাজ সুনীল প্রতাপের ভূমিকায় সমীরণ শীল, রাজা অচ্যুত সেনের ভূমিকায় রাজ চট্টোপাধ্যায়, অন্যান্য চরিত্রে সোহম ও সমীরণ, প্রচ্ছদ অলঙ্করণ তন্ময় মিস্ত্রি, আবহ সম্পাদনা ডায়নামিক অ্যাটমস, বেতার রূপান্তর দ্য ইঙ্ক পোর্টাল, প্রজেক্ট মেন্টর সায়ন দে, পরিচালনায় সোহম ও সমীরণ এবং গল্পের সূত্রধর আমি কঙ্কা বলি। গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটিকে লাইক করার মাধ্যমে আমাদের পাশে থাকুন। আবার ফিরে আসবো আরেকটি গল্প নিয়ে।